খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন আজকে কেন কথা বলতেছি। আমার কথা বলার কথা না, কেউ যদি কথা দিয়ে কথা না রাখে তাহলে সকল কথা আমার বলতে হয় আর কি। যেমন রিয়ামনি কয়েকদিন আগে আমাকে বলেছিল সে মিডিয়ার সামনে সে কথা বলবে না আমাকে নিয়ে, আমিও বলবো না, এরকম একটা 2 দিনের কথা হয়েছিল। তারপরেও আমি দেখেন কাল অসুস্থ ছিলাম কালকে, সে অসুস্থর মধ্যেই সেও কিন্তু তাও আবার সাংবাদিক সম্মেলন করতেছে। তা আবার পরশু দিনের কথা। আচ্ছা, মূলত কথায় আসি আমরা এখন। রিয়ামনি কালকে সাংবাদিক সম্মেলনে একটা কথা বলেছে, তারা কক্সবাজার ঘুরতে গিয়েছিল, ঘুরতে যেয়ে ম্যাক্সবির সাথে সেটি দেখা সম্পূর্ণ মিথ্যে। তার ভাই রাকিব সহকারে এবং রিয়ামনি ম্যাক্সবি তারপর কক্সবাজার তারা যায়। মূলত কক্সবাজারের যে ঘটনাটা আপনারা সবাই দেখেছেন। এখন ইতির সাথে আমি গান করেছিলি দেখে সে মনে করেন কক্সবাজার ম্যাক্সবিকে নিয়ে সে চলে গেছে গান করার জন্য। এখন কথা হলো কি, রিয়ামনি প্রতিবারই বলে কি বলে আমি কাজ করে গেছি, কথা বলে সে কাজ করতে যায়। কাজ করতে গেলে কাকে দেওয়া লাগে? ম্যাক্সবিকে নিয়ে যাইতে হয়, আর কোনো লোক নেই, তাকেই দরকার। এখন ম্যাক্সবি আজ থেকে 4 মাস আগে তার বউ ছিল ইটিকে এসে ডিভোর্স দেয়। এই কাগজটা দেখেন, ইটিকে এসে ডিভোর্স দিয়েছে 4 মাস আগে। ইটিকে ডিভোর্স দিলে তাহলে ইটির সাথে কাজ করলে মনে করেন তাহলে কিন্তু আমি কাজ করে অন্য কেউ কাজ করলে এটা কিন্তু সে বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আর আমি ইটির সাথে কাজ করলে রিয়ামনি চলবে কেন? আর কিছু হলে রিয়ামনি তার কাছে কেন যাবে? তাহলে অবশ্যই তাদের মধ্যে সম্পর্ক আছে। সে বলে আমার তার সাথে সম্পর্ক নেই, বন্ধুত্ব সম্পর্ক। সে বন্ধুত্ব সম্পর্ক আছে। কক্সবাজার যেদিন যাই আমি রিয়ামনিকে ফোন দিই, রিয়ামনি করছে আমি কক্সবাজার নেই, বাসায় আছি, আমার ফোন ধরে না। তারপরে ম্যাক্সবিকে আমি ফোন দিলাম, তুমি কই? কোথায়? বসুন্ধরা। ম্যাক্সবির একটা অডিও আছে, আপনারা শুনবেন। করছে আমরা হলে দেখবো আমি বসুন্ধরা। পরে আমি কোনো ভালো করে বললো তোরা কই? পরে আমি যখন সন্ধান করে দেখলাম তারা কক্সবাজার কোন হোটেলে আছে, কত নম্বর রুমে, আমি তাদেরকে দিয়ে পাঠালাম, লোক পাঠালাম। পরে করছে রাত 8টার সময় গেছিল লোক, না রাত 12টার সময় আমি সাংবাদিক পাঠাই, সেখানে রাত 12টার সময় তাদেরকে ওই জায়গায় পাই। তো ঘটনা হলো কি, তারা মিথ্যা কথা বলে সেখানে গেল। আর আমার কথা, তোমার সাথে ক্যাসাল হলে তুমি কেন তাকে নিয়ে কক্সবাজার যাবা? কেন? এই উদ্দেশ্যটাকে প্রতিবার হে আমাকে সম্মানটা কেন হালি করতেছে? এবং প্রতিটা বাড়ি বারবার তাকে দেখতেছে যে আমার বউয়ের সাথে তো ডিভোর্স হয়ে গেছে। ইতিকে সে আনার অনেকভাবে চেষ্টা করতেছে, ইতিকে আনতে পারতেছে না, তাকে সে কিন্তু ডিভোর্স দিয়েছে। কারণ ডিভোর্স সেই কারণে, ইতি থাকতে এই যে আমি যে ডিভোর্সের কাগজটা দেখালাম, এই ডিভোর্সের কাগজটা কিন্তু ইতি আমাকে দেয়নি, অভিও দেয়নি, রিয়াও দেয়নি। এটা দেশে কথা নামে যে মেয়েটার সাথে সে কয়েকদিনকে তাকে ধর্ষণ করেছিল, শারীরিক মিলামেশা করেছে, সেই কথা নামে মেয়েটা তাকে এটা দিয়ে কথা আমি ইতি হলে দেয় ডিভোর্স দিচ্ছি, এখন আমি তোমার সাথে সম্পর্ক বিয়ে করতে চাই। কথা নামে যে মেয়েটা সম্পর্ক দেয়, সে কথার থেকে তো এই জিনিসটা ইতি কিন্তু সে আজও পর্যন্ত সে ডিভোর্সের কাগজটা পাঠায়নি। ইতি পরে কাজে খারাপ দেওয়া দেখে তাকে ডিভোর্স দিচ্ছে। সে এখনও কিন্তু তাকে ডিভোর্সের কাগজটা পাঠায়নি, কিন্তু তাকে ডিভোর্স থেকে 4 মাস হয়ে যাচ্ছে। তারপরে মনে করি সেখান থেকে ডিভোর্স হওয়ার পরে সে মনে করেন করলে কি রিয়ামনির সাথে সম্পর্ক করলো। রিয়ামনির সম্পর্ক করার পরে সে মনে করেন করার পরে সে একের পর এক কী করতেছে, রিয়ামনির মাথাটা ঢোলাই করতেছে। হ্যাঁ, ও বলছে যেদিন মনে আমি বগুড়া আসি 5 তারিখে বগুড়া আসতে তার সঙ্গে আমি ভিডিও বানাই। আমি কিন্তু এখানে একটা ফল করছি, ফলটা কি আমার ইতির সাথে কোনো ভিডিও বানানোর কথা ছিল না, আমি আসলে ভিডিও বানাচ্ছি, এটা রিয়ামনি মাইন্ড করছে। তো ভিডিও বানালাম, ভিডিও বানার মানে কি, তাই বলে তুমি ম্যাক্সবিক নিয়ে তুমি হলে কক্সবাজার চলে যাবা? এবং ম্যাক্সবি বলছে যে আমি নাকি তাই ইতিক নিয়ে হলে উত্তরে একটা হোটেলে বলে আমি আসছিলাম বলে। তা আমি কোথাও কোন হোটেলে আসলে সেই হোটেলে তোমরা প্রমাণ সাক্ষী দিতে হবে। আর আমি কইদেরকে মেডিকেল তোমরা টেস্ট করো যে ইতির সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক আজও করতে হয়েছে কিনা, আমি সেটা প্রমাণ করে দেবো, সেই কথা বলেছিল আপনি। তারপরে ওরা এখান থেকে যাওয়ার পরে সে কথা আমি বৌরত নাকি ইতিক লিয়ে যাচ্ছি, এখানে নানান ধরনের প্রশ্নগুলো করে তার মোটা ঢোলাকে। সেদিন রাত্রিবেলা 6 তারিখে তারা করতে গেল, কক্সবাজার চলে গেল সেই রাত্রিবেলায়। 5 তারিখ রাত্রিবেলা, 6 তারিখে আমি সতর্ক করলাম কি কক্সবাজার দেখলাম, ওই লোকজন ধরলাম যে কক্সবাজারতে ওরা বলতেছে আমরা যাইনি। 7 তারিখ সকালবেলা করলে কি রিয়ামনি যখন এই মনে করে সকাল মিলে ধরলো, এবার আমি তাদেরকে কর দিইনি, এবার আমি তো যাইনি, করছিল। তারপরে করার পরে সকালে যাওয়ার পরে আমি ওখানে কথা বলার পরে সকালবেলা রিয়ামনি করলে কি আমাকে ডিভোর্স দিল। বলছে আমি আজকে ডিভোর্স দিয়েছি। আচ্ছা ভালো কথা, ডিভোর্স দিচ্ছে ভালো। তো ডিভোর্স দেওয়ার পরে সে মনে করেন করছে কি সকালবেলা কক্সবাজার গেছে ডিভোর্স দিতে।
একটা কাজের কাছে কক্সবাজার ডিভোর্স দেবে গেলে কাজী ব্যাংকারকে ডিভোর্স মনে হয় করাতে সাথে কাজ হাতে করেনি, আদল করেও সে কাগজটা উনি কাজ হাতে সই করেনি কোনো রকম, ওর কাগজের পর রিয়ামণি আর অভি এই যে কাগজটা সই করছে। দেখেন রিয়ামণি আমাকে ডিভোর্স দিতে বলছে, আপনাদের সবাইকে কথা আমি হিরো আলমকে ডিভোর্স দিতেছি, এই কাগজটা সবাই ফলো করুন, কাগজ সবাই নিয়ে যাবে। ডিভোর্স দিলে একটা কাজে যে কাজে ডিভোর্স দিবে তার একটা সই থাকবে, সিল থাকবে। আপনি ভালো করে ফলো করতে দেখেন এইটা কোন সিল না ছাপ্পন নেই, কোন কাজে এটা আমাকে ডিভোর্স করছে সেটাও কিন্তু নাই। তাহলে এই কাগজটা দেখেন, এই জায়গায় দেখেন ম্যাক্স অভি মনে করেন ডিভোর্স করছে ইতিকে, দেখেন কি সে সিল আছে, স্বাক্ষর আছে, কোন তারিখে কি করে সব কিছু লেখা আছে কিন্তু। তাহলে কি মনে করেন এই ডিভোর্সের কাগজটা দিয়ে এমনি অভি করছে লিখছে, এবং কাজে যদি ডিভোর্স করে থাকে কাজে তার সিল থাকবে, স্বাক্ষর থাকবে, সব কিছু থাকবে, এগুলো কিন্তু একটাও নেই। তার মানে কি করছে আপনি পাবলিকও সে বোকা বানাইছে, গণমাধ্যম পাবলিককে বোকা বানাইছে কি হিরো আলম আমি ডিভোর্স দিছে। কিন্তু হিরো আলম ডিভোর্সের শর্ত কেন বলতেছে, দেখতেছে ওরকে তার মান সম্মান নেই, যেহেতু ওরা এক জায়গায় হোটেলে ধরা পড়ছে সেই জায়গাতে আমি কি করে বলবি যে হলে আমাকে সম্মান বসার লাগবে। আর ওই ছেলে দেখছে বারবার ইতিকে আনার চেষ্টা করতে, তখন ইতিকে আনতে পারতেছে না, সে বারবার খালি রিয়ার দিকে আসতেছে, রিয়ার দিকে আসতেছে, যাতে রিয়া যদি ডিভোর্স করাতে পারে আমি তো ওকে আটকাতে পারবো না যে তুমি কেন ডিভোর্স দাও। তা আমি জোর করে একটা বলতে চাই, রিয়া মুনি এখন ডিভোর্স আনি, সে এখন আমার বউ আছে। ম্যাক্সিমকে একটা কথা বললি, তুমি তো বলছো ডিভোর্স, তোমার তো সাহস থাকে, রিয়া তোমার রিয়ার সাথে ভিডিও বানায়, তোর কে অত বড় সাহস, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, তোমাকে যেখানে পাবো তোমাকে দুটো সেখানে একবার ঢোলাই দিলাম আমি হিরো আলম বলে দিলাম, ওপেনটা বলে দিলাম। এখন সম্পূর্ণ এই ডিভোর্সটা মনে করি সম্পূর্ণ ভুল, মিথ্যা, এখন পাতনো, এটা সম্পূর্ণ সে ধোকাবাজি করেছে জনগণের সাথে। সে মনে করে সেকে সাংবাদিক জিজ্ঞেস করেছে তাকে, আচ্ছা আপনার ডিভোর্সের কাগজটা বের করেন তো, সে ডিভোর্সের কাগজ বের করে না, কিন্তু অভি কিন্তু কানে করে বের করো, ওই কিন্তু বলতেছিল বের করার কথা। আচ্ছা গেলো বার করার পরে ওকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, আচ্ছা আপা বলেন তো এই ডিভোর্সটা কোথায় আছে, কোন কাজে? সে ডিভোর্সের কিন্তু কাজের নামও বলে না, ডিভোর্স কোথায় আছে সেটাও কিন্তু বলে না, চুপচাপ থাকে, কিন্তু কোথায় আপনি আসতে সময় আনতে পারবেন, এই কথা মিথ্যে কথা বলছে। কিন্তু এরা সম্পূর্ণ এটা ডিভোর্সের ভুয়ো বানোয়াট, সে আমার সাথে এখন ডিভোর্সের এরা ম্যাক্স অফিস চক্রান্ত করে এই কাগজটা দিয়ে তার সম্মানহানি করে মনে করেন বাঁচানোর জন্য এই কাজটা করছে, আর দূরে বেড়ে কি করছে আলমের দৌড় দিচ্ছে। আর একটা বিষয় আপনি ক্লিয়ার করে দিই, তারা আমাকে বলে যে আমার সাথে নাকি ইতির সম্পর্ক আছে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি ইতির সাথে আমার কোনো রকম সম্পর্ক নাই, এবং ভবিষ্যতে যে মনে করেন আমরা আপনি গণমাধ্যমে ক্লিয়ার করছি ইতির সাথে হয়তো আরো মনে করছি ইতিকে আমি বিয়ে করবো, আপনারা কোনোদিন ইতির সাথে বিয়ে হয় গণমাধ্যমে আমাকে বলবেন যে আপনি বলছেন কিন্তু বিয়ে করবেন না, বিয়ে করলেন কে? ইতির সাথে ইয়ে করবো, জীবনও তার সাথে বিয়ের সম্পর্ক নেই। আরেকটা বিষয় কি দেখে মিথিলা দেবী মেয়েটা পড়ায় পরে আমার নামে যে বিভিন্ন রকম বক্তব্য দিতেছে, সে আমার বউ দাবি করে, তারপরে আমাকে অনেক কিছু বলতেছে। আমার কথা মিথিলা কিন্তু আদৌ তারপর বউ দাবি করে করছে, সে এখনো কিন্তু কে বিয়ে তখন দেন, সে পরে কি করছে ধর্ষণ মামলা আমার নামে দিচ্ছে, মামলা কোর্টে চলতেছে। মিথিলা এবং ইতি হিরো আলমের জীবনে কোনোদিন আসবে, মিথিলা মামলা করে তার মামলা আমি লড়বো, জীবনেও সে আমার বিয়ের অধিকার করে খাটায়, স্বামীর অধিকার চাই, জীবনে এই জিনিসটা কোনোদিন হাতে পারলে প্রয়োজনে জেল খাটমো যা হয় হবে মিথিলা এবং ইতি। কারণ আমি তো মনে করেন ইতি বিয়ে করে তাহলে আমি আর ইয়াতে একই হয়ে গেলাম, আমি আর বউ বিয়ে করছি, ওই আমার বউ বিয়ে করছে, তাহলে কি হয়ে গেল, বউ পাল্টা পাল্টা হয়ে গেল না, তাই আমি এখন জীবনেও করবো না, কারণ ও পাগল হয়ে গেলে আমি তো পাগল হয়ে যাইনি। এই দৃষ্টি আপনি নিশ্চিন্ত রাখতে পারেন, কোনোদিন আমার ইতির সাথে বিয়ে হবে না। আর মিথিলা দিয়ে মুখে পাগলামি শুরু করছে, মিথিলার মূল টার্গেটটা ছিল সে একটু ভাইরাল হবে, সে বিউটি পার্লার দেবে, সে ভাইরাল হওয়ার খুবই শখ, সে দেখবে না হিরো আলমকে যারাই নেগেটিভ কথা বলছে হিরো আলমকে উল্টা পাল্টা বলছে তারাই ভাইরাল হচ্ছে, দেখতেছে হিরো আলমকে কথা বললে ভাইরাল হয়, সে মিথিলার মূল টার্গেট সে ভাইরাল হতে চায়, সে উপরে উঠতে চায়, হিরো মূল টার্গেট। তার সাথে মনে করছে বিয়ে সম্পর্ক দিয়ে কথা বলতে পারে, বিয়ে কাগজ থেকে আদৌ আপনি পূরণ করতে পারেনি, বিয়ে জীবনে তার সাথে হবে না, এবং স্বামীর দাবি যা করতেছে জীবনে স্বামী দাবি জীবনেও পাবি না, সেটা আপনাকে বলতে মিথিলা ইতি হিরো আলমের জীবনে কোনোদিন বউয়ের দাবি পাবি না এবং বিয়েও করবি না, আপনার নিশ্চিন্ত থাকেন। আচ্ছা, এখন আমার একটা প্রশ্ন, সেটা হলো এই যে আমি প্রশ্নটা হলো আপনি একজন সেলিব্রিটি পারসন, বিগত বেশ কয়েক বছর হলো আপনি টপ সেলিব্রিটি তালিকায় রয়েছেন, এটা খুবই ভালো আমাদের জন্য, আমাদের বঙ্গবাসীর জন্য ভালো। কিন্তু ঘটনা হলো এই যে আপনি রিসেন্ট যে ঘটনাটি ঘটিয়েছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আত্মহত্যার, তো আপনি কি জানেন যে আপনার এই আত্মহত্যার ঘটনা ঘোষণা যে আপনি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, এটার জন্য যদি কেউ মামলা করে সেক্ষেত্রে আপনি 305, 306 এবং 309 ধারায় মামলায় আসামি হতে পারেন। আপনি একজন সেলিব্রিটি হয়ে এই ধরনের স্ট্যাটাসগুলো কেমন দিচ্ছেন? শোনেন, মামলার কথা চিন্তা করলে কিন্তু কেউ মৃত্যু না,
মৃত্যুর মুখে যায় না। আমি মরার পরে কে মামলা হবে না বললে আমি কীভাবে বলবো যে বাড়িতে আমি মারা যেতাম সেদিন? তাহলে ওই চিন্তা করে আমি সেটা দিইনি। সেটা ঠিক আছে, কিন্তু আপনি তো একজন সেলিব্রিটি, আপনার না, ওইটা আপনি যে প্রশ্ন তার উত্তরটা দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনি এটা এই ধরনের স্টেপ কেন নেন? মানুষ অনেক টাইমে দেখবেন পরিস্থিতির শিকার যখন অনেক কিছু সে মানে সহ্য করতে না পারে, বেশিরভাগই লোক আত্মহত্যা কেন করে? খালি ধরেন আমার কথা বাদ দেন, আমি এটা আত্মহত্যা করতে চাইছি, এরকম কেন মনে মনে একের পর এক আত্মহত্যা করে? যে কোনো পরিস্থিতির শিকারে কিন্তু তারা আত্মহত্যা করে। খালি আমার কথা বাদ দেন, আরও বাংলাদেশে হিরো একা আত্মহত্যা করতে চায়নি, করেনি, ধরেন এরকম আরও লোক করছে। এই উত্তরটা আমি দিয়ে দিলাম, মানে কেমন পরিস্থিতি শিখে হওয়াতে সেরকম পরিস্থিতি বেছে নিয়েছিলাম হয়তো। আলম ভাই, আমি একটু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আমি ওনার একটা প্রশ্নের প্রেক্ষিতে বলতে চাই যে আপনি যে ফেসবুকে পোস্ট দিলেন আত্মহত্যার বা জানাজা হবে, এতে আপনি আপনার আক্ষেপটা হয়তো দূর করলেন বা যেটা আমরা বুঝলাম, কিন্তু আমরা বগুড়াবাসী হিসেবে যে ট্রোলের শিকার হলাম, এইটার ব্যাপারটা নিয়ে যদি একটু বলতেন। না, এটা বিষয়ে আমি তো সিদ্ধান্তটা আমার ভুল হয়ে গেছে, ওটা তো সবাই জানেনি। আর এই বিষয়ে বগুড়াবাসী এবং যারা আছেন আমার সিদ্ধান্ত তো অবশ্যই ভুল ছিল ওটা। এই বিষয়ে আমি আপনাদের কাছে সবাইকে ক্ষমা চাইতেছি আর কি, বগুড়াবাসী যারা। আলম ভাই, আপনার আসলে পেশাটা কি, মানে মানুষ আপনাকে আসলে কি হিসেবে চেনে, একটু এটা একটু উত্তরটা জানতে চাই, তারপর আমি একটু প্রশ্ন করব। মানুষটা সবাই আমাকে হিরো আলম হিসেবেই চেনে। কেন, আপনি কি এমন করেছেন যে আপনাকে চেনে মানুষ? এখন ছোটোবেলা থেকে আপনি দেখছেন আমি কি আমার বিভিন্ন মিউজিক ভিডিও নাটকের সবের মাধ্যমে আমি কিন্তু আজকে এত দূর, নাটক গানের মাধ্যমে সবাই আমাকে চেনে। ভাই, আপনি আমাদের বগুড়ার সন্তান, আপনার এই কষ্টটাকে আমরা সম্মান করি। অনেক তৃণমূল থেকে আপনি এই পর্যন্ত আসছেন, বাট আপনি আপনার পেশাগত কাজের জায়গা থেকে অনেক সরে গিয়েছেন। সরে গিয়ে আপনার কি মনে হয় না যে এই পরিবার নিয়ে, আপনার বিয়ে, আপনার 3টা বিয়ে না 4টা বিয়ে, এই যে বিষয়গুলো নিয়ে ঘরের কথা পরকে জানানো, একবার আপনি সংবাদ সম্মেলন করেন, একবার আপনার 2 স্ত্রী 3 স্ত্রী তারা সাংবাদিক সম্মেলন করে, এগুলো নিয়ে আসলে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে, আমাদের নতুন প্রজন্ম কি শিখছে, এতে করে কি আপনি সামাজিক অবক্ষয় তৈরি করছেন কিনা, এটার একটা নজির আপনি দেখবেন। এই যে ভিডিওগুলো যখন আপলোড হবে, ভিডিও নিচে দেখবেন আপনার কিন্তু পজিটিভ সমর্থক দিন দিন কমে যাচ্ছে। প্রত্যেকে কিন্তু কমেন্টে আপনাকে অনেক অকথ্য ভাষাতেও গালিগালাজ করে। তো আপনি কি নিজে হাতে আপনার অবস্থান নষ্ট করছেন কিনা, আপনার আসলে ভিতরের এখন মানে আপনার রিয়েলাইজেশনটা কি, এটা একটু জানতে চাচ্ছি। আসলে এই বিষয়গুলো ঘরের কথা পরে জানা মানে আমাদের জন্য ক্ষতিকর। এবং কিছু কিছু বিষয় তখন আমরা এই বিষয়গুলো যখন না জানাই, যে তখন মনে করে কি হিরো আলমের মধ্যে ইভেন দোষ, সে চুপচাপ কেন? অনেক টাইমে জানেন আমরা যখন পাবলিক ফিগার হয় না, যখন বিষয়টা আমাকে নামে কোনো নেগেটিভ কিছু আসে, তখন ওই জিনিসটা যদি অ্যাপ্লিকেশন তুলে না ধরে, তখন সম্পূর্ণ মনে করে হিরো আলমের মধ্যেও সম্পূর্ণ দোষ, সে চুপ করে থাকে কেন, এই রকমটা করছে। এই কারণে অনেক টাইমে জিনিসটা তুলে ধরে, তাছাড়া তুলে ধরার কোনো কথা নাই বিষয়গুলো নিয়ে। তো আপনার কি মনে হয় না যে পারিবারিক এই ঝামেলাগুলোকে পাশ কাটিয়ে আপনার নিজের কর্মে, নিজের পেশাগত কাজগুলোকে আরো ভালো ইতিবাচক কাজগুলো সামনে আসা উচিত? না, অবশ্যই সেই কাজগুলো করা উচিত, যাতে মনে করেন এই বিষয়গুলো নিয়ে আমরা ভবিষ্যতে না কথা বলি। তো আমরা এই যে বিষয়টা আজকে কথা বললাম, আমি মনে হয় না এই বিষয়টা ভবিষ্যতে আর আপনাদের সামনে আসবে। এই বিষয়টা নিয়ে আর আমি আজকে কথা বলছি, আর একদিন কথা বলে আর দ্বিতীয় আমি কথা বলবো। আজকে কথা বলছি আমি ঢাকায় আমার অফিসে একবার কথা বলে আমি বললাম মনে হয় না কোনোদিন এমন বিষয় নিয়ে আপনাদের সামনে একটু কথা বলবো কোনোদিন। আপনি কি আগামীতে রিয়ামণিকে ডিভোর্স দিবেন কিনা, এরকম কোনো চিন্তা ভাবনা? এখন এটা তো এখন পর্যন্ত কিছু হয়নি, ডিভোর্স এখন আমাদের হয়নি। এখন এটা আপনার পক্ষ থেকে, এখন আমার পক্ষ থেকে এখন আমরা সেরকম বসে দিলে আমরা ডিভোর্স দিই, অবশ্যই আপনাকে জানাবো। এবারে রিয়ামণিকে আপনি কি চিন্তা করছেন, তাকে কি চিন্তা করছেন? এই মুহূর্তে কোনো চিন্তা ভাবনা নাই, যেহেতু আমাদের ডিভোর্স হয়নি, এই মুহূর্তে আমি তো কোনো চিন্তা ভাবনা করতে পারি না। আচ্ছা আলম ভাই, আমি পূর্বের অবস্থা আমি একটু বলি, ভাই আমি একটু বলি, সেটা হলো যে আপনার হার্ট অ্যাটাকের বিষয়টি বলেন, কারণ আমরা খোঁজ দিয়েছি, আপনার যেরকম মেডিকেল থেকে বলা হয়েছে এবং টিএমএসএস থেকে বলা হয়েছে যে আপনার হার্ট অ্যাটাকের কোনো সমস্যা পায়নি। এরপরেও আপনার ফেসবুক থেকে আপনার একই কথা বলেছে যে আপনার হার্ট অ্যাটাক করেছে। আসলে যখন মনে করেন একটা লোক বুকের ব্যথা লিয়ে যখন সিঁড়ি থেকে যখন পড়ে যায়, বেশিরভাগ লোক মনে করে তখন অজ্ঞানে তো হার্টের কথাই বলে যে হার্ট অ্যাটাক করছে মনে। ওখানে যাওয়ার পরে অনেকে ডাক্তার মনে করে বলছে নাস্তা করে কী করছে, হার্ট অ্যাটাক করছে, কোথায় হার্ট অ্যাটাক করছে। তা আমি তো আর ডাক্তার না নাকি, আপনারা তখন ডাক্তার কী আছে হার্ট অ্যাটাক করছে। হার্ট অ্যাটাকে যখন করার পরে, যখন চিকিৎসা করার পরে বলছে না হার্টের সমস্যা হয়নি, তার মানসিক সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে, এটা তো আমি দেয় না। সিঁড়ি থেকে পড়ে যাওয়া নিয়েও একটা দ্বিমত আছে, ডাক্তাররা বলেছে আপনার শরীরে কোনো আঘাতের জন্য পায়নি, সিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া বা কেটে যাওয়া এরকম কিছু পায়নি। না, সিঁড়িতে যখন পড়ে যায় সাথে সিঁড়ির সামনে আমাকে 2-3 দিন ধরে আর কি, খালি আমার 2-3 জায়গায় কেটে গেছে, আর কোনো কিছু হয়নি। আপনি জিয়া রহমান থেকে আপনি টিএমএসএস কেন দিলেন?
জিয়া রহমান থেকে টিএমএসে যাওয়ার কারণ হলো সেখানে ভালো কোনো সিট পাইনি, মানে কোনো ক্যাবিন ছিল সিট ছিল না দেখে ওখান থেকে এখানে যাওয়া, অন্য কোনো কারণে না। কিন্তু বেশ কিছু জায়গায় চলে আসছে যে গণমাধ্যম কর্মীদের অত্যাচারে আপনি ওখান থেকে চলে গেছেন। আমি হিরো আলম হলে আপনি 100 মাটির তলে থাকলে আপনারা যাবেন, খুঁজে বের করবেন তো হিরো আলম আছে কই, এটা সম্পূর্ণ ভুল। সর্বশেষ একটা বিষয় জানতে চাই, আমরা শুধু না, আমরা যারা আসলে পেশাদার গণমাধ্যম কর্মী আর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, এগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে। সেই জায়গা থেকে এই যে আপনাদের এই পারিবারিক বিষয়গুলো নিয়ে শুধু আমরা বগুড়াবাসী না, সারা বাংলাদেশের অনেক মানুষ, হাজার হাজার মানুষ তারা অত্যন্ত বিরক্ত। তো এই জায়গা থেকে আসলে আপনার গণমাধ্যম কর্মী এবং বা সাধারণ মানুষদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে কিনা, এটা আপনার শেষ বক্তব্য। না, গণমাধ্যম সাধারণকে একটা কথা বলতে চাই, আজকে আমি হিরো আলম আপনাদের কারণে আজকে এত দূর আসা, গণমাধ্যম এবং জনগণ সাপোর্ট না করলে আমি হিরো আলম এত আসতে পারতাম না। তা আমি এমন কোনো কাজ করবো না যাতে আমার কারণে গণমাধ্যম এবং জনগণ আমাকে এত দূর নিয়ে এসেছে আবার যাতে আমাকে ছুড়ে না ফেলে দেয়। তো ভবিষ্যতে যে কোনো কাজগুলো করবো অবশ্যই আপনাদের ভালোবাসাটা ধরে রাখার জন্য চেষ্টা করব। সেই কাজগুলো, যে কাজগুলোতে আপনারা আমাকে আগে দিন ভালোবাসছেন, যে ভালোবাসা ধরে রাখতে পারি, এরকম বিষয়গুলো আমি সবটাই মাথায় রাখবো। আচ্ছা, আপনি তো আগামী নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে, উনি বলছেন নির্বাচন করবেন, উনি ক্লিয়ার করছেন এখন দেশের পরিস্থিতি, আগামীতে বিএনপি সম্ভাবনাময় আছে, সম্ভাবনা এখন দেশের পরিস্থিতি যদি ভালো হয়, সবকটা দল নির্বাচনে অংশগ্রহণ করে, নির্বাচনের পরিবেশ দেখে দল দেখেছেন, নির্বাচন পরিবেশ ভালো, সবকটা দল অংশগ্রহণ করতেছে, সব কিছু দল মনে করে আমরা ভালো পাই, তাহলে নির্বাচনে আসলে অবশ্যই আপনাকে জানাবো। ওকে, থ্যাংক ইউ।